প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারের ক্লাস 12 সেমিস্টার 3 মধ্যে আমরা অর্গানিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। প্রায় মিডিলে আমরা চলে এসেছি চ্যাপ্টারে। একদম ভালো করে বুঝতে হবে, কোনোভাবেই কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না, কোনোভাবেই মুড একদম ঠিকঠাক রাখতে হবে অর্গানিকের জন্য। ঠিক আছে, একদম মিডিলে আছি, পিক মিডিলে আছি, কোনো চাপ নেই। ভালো করে ক্লাসটা দেখো। আমরা আগের দিন দেখবে সাবস্টিটিউশন প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে পুরো আলোচনা করেছি হ্যালো অ্যালকেনের। আজকে আমরা এলিমিনেশন অপনয়ন বিক্রিয়া নিয়ে আলোচনা করব, তাও একটু কম্পেয়ার করব। দেখো, সাবস্টিটিউশন প্রতিস্থাপন মানে কি? একটা কিছু ঢুকবে, একটা কিছু বেরোবে। এলিমিনেশন অপনয়ন মানে শুধু বেরোবে। অ্যাডিশন জুট মানে শুধু যুক্ত হবে। পুনর্বিন্যাস রিঅ্যারেঞ্জমেন্ট মানে কিছু যুক্ত হবে না, কিছু বেরোবেও না, তাই না? তাহলে সাবস্টিটিউশন আর এলিমিনেশন একটা কথা বলি, দেখো ভালো করে দেখো। আমি যদি বলি এইটা যে রিঅ্যাকশনটা শিখেছো, দেখো বিআর বেরিয়ে গেছে, ওইচ ঢুকেছে, সাবস্টিটিউশন হয়েছে। বিআর বেরিয়ে গেছে, ওইচ ঢুকেছে, সাবস্টিটিউশন হয়েছে। এখান থেকে এটা কি হয়েছে বলো? কি বেরিয়েছে, কি ঢুকেছে বলো? কিছু অ্যাড হয়নি, কিছু যুক্ত হয়নি, শুধু বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে বলো? বিআর বেরিয়ে গেছে আর এইচ বেরিয়ে গেছে। এখান থেকে বিআর আর এখান থেকে এইচ শুধু বেরিয়ে গেছে, তাহলে এটা এলিমিনেশন রিঅ্যাকশন। কিন্তু এখানে দেখো বিআর বেরিয়ে গেলে ওইচটা ঢুকেছিল, ওই জন্য সাবস্টিটিউশন। এখন কথাটা হচ্ছে, এটাকে আরেকটা নাম বলা হয় ডিহাইড্রোহ্যালোজিনেশন। কারণ ডি মানে বেরিয়ে যাওয়া, হাইড্রোজেন আর হ্যালোজেন বেরিয়ে যাচ্ছে। দেখো হ্যালোজেন বেরোচ্ছে আর হাইড্রোজেন বেরোচ্ছে, দুটো রিঅ্যাকশনই। একটা কথা বলি, শুনে নাও। আগের দিন আমরা দেখবে এই যে ব্যাক সাইডে যত শাখা প্রশাখা কম থাকে তাদের ক্ষেত্রে SN2 হয় বলেছিলাম, আর যত শাখা প্রশাখা বেশি থাকবে SN1 হয় বলেছিলাম, তাই না? মানে সাবস্টিটিউশন অ্যাকচুয়ালি এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তার দুটো ভাগ SN1 SN2, পুরো ডিটেইলস আলোচনা করেছি। এলিমিনেশনও সেম কেস, শাখা প্রশাখা কম থাকলে E2, শাখা প্রশাখা বেশি থাকলে E1। মানে ব্রাঞ্চ যত থাকবে আলফা কার্বনে E1, আর ব্রাঞ্চ কম থাকলে E2। মানে আমি বলতে চাইছি, যাদের SN2 হতো তাদেরই E2 হবে, যাদের SN1 হতো তাদেরই E1 হবে। কিন্তু কখন সাবস্টিটিউশন কখন এলিমিনেশন? সাবস্টিটিউশন হয় অ্যাকুয়াস কেওইচ দিলে, জলীয় কেওইচ, আর এলিমিনেশন হয় অ্যালকোহলীয় কেওইচ। বাকি সব সেম, বাকি সব সেম। দেখো, যখন তুমি SN2 করেছিলে মেকানিজম কি ছিল বলো? ডাইরেক্ট ওইচ মাইনাস আলফা কার্বন অ্যাটাক করছিল। হ্যালোজেন ডাইরেক্ট যে কার্বনে যুক্ত আলফা কার্বন অ্যাটাক করছে, বিআর বেরিয়ে যাচ্ছে প্রোডাক্ট। SN1 এ কি হয়েছিল? প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে একটা ক্যাটায়ন হচ্ছিল, তারপর ওইচ গিয়ে অ্যাটাক করছিল, করে একটা প্রোডাক্ট হচ্ছিল। কাদের SN1 ভালো হয় বলেছিলাম? যাদের ক্যাটায়ন যত বেশি স্টেবল হয়। কাদের SN2 ভালো হয় বলেছিলাম? যার ব্যাক সাইড অ্যাটাক সহজ হয়। এখানেও সেম। এর যেমন SN2 মেকানিজম এটা, এর E2 মেকানিজম এটা। কি একটু ডিফারেন্সটা কি? এরও যেমন ব্যাক সাইড অ্যাটাক হয়, এরও ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে। এর ব্যাক সাইড একটা আলফা কার্বনে হচ্ছে, এর ব্যাক সাইড একটা বিটা হাইড্রোজেন হচ্ছে। কেন দেখো, এটা আলফা, এটা বিটা, দেখো বিটা হাইড্রোজেনে গিয়ে অ্যাটাকটা হচ্ছে, বন্ডটা ভেঙে ডবল বন্ড হচ্ছে, বিআরটা বেরিয়ে গিয়ে এটা প্রোডাক্ট হচ্ছে। মানে ওইচ মাইনাস এইচ প্লাস কে নিয়ে জল হয়ে যাচ্ছে, বিআর মাইনাস কে কে নিয়ে কে বিআর হয়ে যাচ্ছে, আর অ্যালকিন হচ্ছে। SN1 হচ্ছিল আগে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে ক্যাটায়ন, এখানেও আগে লিভিং গ্রুপ বেরিয়ে ক্যাটায়ন। এখানে ডাইরেক্ট আলফাতে অ্যাটাক করছে, এখানে ডাইরেক্ট বিটা হাইড্রোজেন অ্যাটাক করে এটা বন্ডটা ভেঙে পড়ে এটা ডাবল বন্ড হচ্ছে। ব্যাপারটা একই, শুধু এখানে আলফা কার্বন অ্যাটাক হচ্ছে, এখানে বিটা হাইড্রোজেন অ্যাটাক হচ্ছে। SN2 কাদের হয়? যাদের ব্যাক সাইড অ্যাটাক সহজ। E2 কাদের হয়? যাদের ব্যাক সাইড অ্যাটাক সহজ। SN1 কাদের হয়? যার লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়ন যত বেশি স্টেবল হয়। E1 কাদের হয়? যার লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়ন যত বেশি স্টেবল হয়। তাহলে SN1 SN2 কাদের ভালো হয় খারাপ হয় অত যে আলোচনা করেছি, সব এখানেও সেম। E1 E2 কাদের ভালো হয় খারাপ হয় সেম। SN1 যাদের হয় তাদের E1 হয়। কি বৃত্তান্ত না বৃত্তান্ত সব আগের ভিডিওতে সুন্দর করে বলা আছে। শুধু এইটুকু মনে রাখো, অ্যাকুয়াস কেওইচ হলে সাবস্টিটিউশন হবে, আর অ্যালকোহলীয় কেওইচ হলে অপনয়ন অর্থাৎ এলিমিনেশন হবে। হ্যাঁ কি না? তো আমরা একটা কম্পাউন্ড নিয়েছি, দেখো অ্যালকোহলীয় কেওইচ দিয়েছি, এলিমিনেশন। দেখো আলফা কার্বন কোনটা? হ্যালোজেন যে কার্বনের সাথে অ্যাটাচ আলফা। বিটা কোনটা বলো? তার পাশেরটা বিটা। দেখো এটাও বিটা হতে পারে, এটাও বিটা হতে পারে। এখানে দু রকমের দুটো বিটা আছে। তার মানে আমরা বিটা কার্বন যেহেতু দু রকমের, তাহলে বিটা থেকে তো হাইড্রোজেনটাকে তোলে, তাহলে দুদিক থেকে হাইড্রোজেন তুলতে পারে। যদি এখান থেকে তুমি একটা হাইড্রোজেনকে তোলো, মানে এখান থেকে একটা হাইড্রোজেনকে নামাও, এখান থেকে বিআর এইচ বিআরটা বের করে দাও, করলে এখানে ডাবল বন্ড আসবে, এটা এই প্রোডাক্টটা হয়েছে। আবার এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে যদি বের করো, তাহলে এইচ বিআর যদি এখান থেকে বের করে দাও, এখানে ডাবল বন্ড হবে, দেখো এই প্রোডাক্টটা হয়েছে। হ্যালোজেনের ফ্লুরিন থাকলেও সেম গল্প। শুধু মনে রাখো একটা কথা বলি, এই যে দুটো প্রোডাক্ট হয়েছে, কারো কারো তিনটে প্রোডাক্ট হতে পারে। ধরো সাপোজ আমি একটা কম্পাউন্ড বলছি, দেখো তোমাকে এইটা বললাম, বল এইটা দিয়ে বললো, বল এর কটা প্রোডাক্ট হবে?
তিনটে প্রোডাক্ট। কেন? হ্যালোজেন যে কার্বন আছে এটা আলফা, পাশেরটা বিটা, এটাও বিটা, এই কার্বনটা বিটা, আলফা এটা দেখো বিটা, আলফা এটা দেখো বিটা। তাহলে এখান থেকে হাইড্রোজেন তুলে এইচ বিআর এখানে ডাবল বন্ড হতে পারে, এখান থেকে হাইড্রোজেন তুলে এইচ বিআর এখানে ডাবল বন্ড হতে পারে, এখান থেকে হাইড্রোজেন তুলে এখানে এইচ বিআর এখানে ডাবল বন্ড হতে পারে। তিন ধরনের প্রোডাক্ট হতে পারে। কে মেজর এই দুটোর মধ্যে? তা মেজর মানে কি করে দেখো? যা স্টেবিলিটি বেশি। স্টেবিলিটি কি করে দেখো? যে রেজোন্যান্স টেবিল ফার্স্ট। রেজোন্যান্স টেবিল কি করে দেখো? বলেইছি তো, রেজোন্যান্স মানে তিনটে ক্রাইটেরিয়া, চারটে ক্রাইটেরিয়া দেবে। মাইনাসের পাশে যেন ডবল বন্ড থাকে, লোন পেয়ারের পাশে যেন ডবল বন্ড থাকে, ডটের পাশে যেন ডবল বন্ড থাকে, বা প্লাসের পাশে যেন ডবল বন্ড থাকে। এই চারটে ক্রাইটেরিয়া এখানে কোথাও আছে? কোনো নেগেটিভ লোন পেয়ার ডট প্লাস কিছু আছে? তাহলে এটা রেজোন্যান্স হচ্ছে না, বাদ দাও। রেজোন্যান্স না হলে কি দেখতে হয়? হাইপার কনজুগেশন, মানে আলফা হাইড্রোজেন যার বেশি তার স্টেবিলিটি বেশি। এখানে আলফা হাইড্রোজেন কি করে বুঝবে? দেখো সব আলফার কনসেপ্ট আলাদা আলাদা। এখানে আলফা বলছো, হ্যালোজেনটা যদি মেন ফাংশনাল ধরছো, শেষ ডাইরেক্ট যার সাথে একটা সেটাকে আলফা বলছো। আবার কারোর মাথায় যদি প্লাস থাকে, প্লাসটা যেখানে আছে তার পাশেরটাকে আলফা বলছো। আবার এখানে মেন ফাংশনালটা হচ্ছে ডাবল বন্ডটা ফাংশনাল, এর পাশের কারণ মানে এটা আলফা, এই ডাবল বন্ডের পাশের কারণ মানে এটা আলফা, এটা ডাবল বন্ডের পাশের কারণ মানে এটা আলফা। দেখো এখানে আলফা হাইড্রোজেন কটা? তিনটে, ছটা আলফা হাইড্রোজেন। এখানে আলফা হাইড্রোজেন কটা বলো? দুটো আলফা হাইড্রোজেন। তাহলে কোনটা আলফা হাইড্রোজেন বেশি? এখানে, ওই জন্য এটা মেজর, এটা মাইনর। শুধু একটা কথা মনে রাখো, লিভিং গ্রুপ ব্রোমিন হলে, আয়োডিন হলে, ক্লোরিন হলে সব একই গল্প, কিন্তু ফ্লুরিন ব্যাড লিভিং গ্রুপ, দুর্বল লিভিং গ্রুপ হলে সেম প্রোডাক্ট, এখানেও যে দুটো হয় এখানেও সেম দুটো প্রোডাক্ট হয়, শুধু মেজরটা মাইনর হয়ে যায়, মাইনরটা মেজর হয়ে যায়। এটার মেকানিজমটা আলাদা। শোনো, আমি টেকনিক্যালি তোমাদেরকে একদম অর্গানিক চ্যাপ্টারটাকে ইজি করার জন্য আমি কিন্তু যেভাবে করাচ্ছি তোমরা সেইভাবে যাবে। লাস্ট দিন আমি এন্ট্রান্স লেভেল ছোঁয়া, মানে অ্যাকচুয়ালি দেখো বোর্ড এন্ট্রান্স দুটোকে তো কভার করতে হবে। বোর্ড লেভেলটা পুরো আমি যেভাবে যা করাচ্ছি পুরো তো কোনো অসুবিধাই নেই, পুরো হয়ে যাবে। দেখবে এন্ট্রান্স লেভেলের কোশ্চেনের তোমরা যদি এইটা থেকে করতে যাও, দেখবে 10টার মধ্যে 7টা পারছো, 3টে পারছো না। কেন পারবে না? চ্যাপ্টারের শেষে আমি ওইগুলো, মানে যেগুলো হালকা হালকা কিছুটা এখন বললে ওটা আবার চ্যাপ্টারটা মানে অনেকটা ক্লাসটা মানে অনেকটা ওইটা মনে হবে অনেক কঠিন মনে হবে। আমি চ্যাপ্টারটাকে পুরো ছুঁয়ে ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিই পুরোটা। তারপর প্রত্যেকটা কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে অনেক ডিটেলস বললে ভালো হয়, যেটা এন্ট্রান্সটা পুরো 100% কভার হয়ে যায়, তার জন্য আবার লাস্ট ক্লাস রাখা হয়েছে। ঠিক আছে? আমি যখন যেভাবে যেখানে বলবো তুমিও সেইভাবে সেখানে করবে। ঠিক আছে? আমি সেইভাবেই গ্যাপটা রেখেছি যাতে সুবিধা হয়। তো মোটামুটি এখন আপাতত তুমি মনে মনে ভাবো, ভেবে রাখো যে হ্যালোজেন শুধু ফ্লুরিন ব্যাড লিভিং গ্রুপ হলে শুধু মেজরটা মাইনর হয়ে যায়, মাইনরটা মেজর হয়ে যায়। কেন আমি সব বলবো। যেমন মার্কনিকভ রুল, আমি মার্কনিকভ রুল বলেছি, মার্কনিকভ রুলের আবার কেন, সেগুলো নিয়েও আলোচনা করবো, সব আসবে। কারণ ওই কেন এই কটা কেন আলাদা আলাদা বললে আলাদা আলাদা করে বলার দরকার নেই, কারণ ওগুলোর একটাই ফর্মুলা, যে বেসিক কনসেপ্ট থেকে ওইগুলো সব হয়েছে, সেই জন্য সেইটার জন্য একটা ক্লাস রাখা আছে। বোঝা গেল ব্যাপারটা? যাই হোক, তো এটা শুধু মনে রাখো যে ফ্লুরিন হলে প্রোডাক্ট সেম হয়, এখানেও যা প্রোডাক্ট এখানেও তাই প্রোডাক্ট, শুধু মেজর মাইনর পাল্টে যাচ্ছে। এইগুলোকে বলে সেটজেভ রুল, এটা বলে হফম্যান রুল। মানে ব্রোমিন ক্লোরিন আয়োডিন হলে সেটজেভ ফর্মুলা, ফ্লুরিন থাকলে হফম্যান বলে। রিডাকশন, বিজারণ বিক্রিয়া, যে কোনো হ্যালো অ্যালকেনে রিডিউসিং এজেন্ট এত আছে, যেটা পছন্দ হবে দাও, দিলে এক্স বেরিয়ে যাবে, হাইড্রোজেন ঢুকবে। যে কোনো হ্যালো অ্যালকেনে যদি তুমি রিডিউসিং এজেন্ট দাও, এক্স হ্যালোজেন বেরিয়ে গিয়ে দেখো হাইড্রোজেন ঢুকবে। সাপোজ তোমাকে কোশ্চেন দিয়েছে এইটা, বলো এইটা কিভাবে করবে? তুমি ভাবছো কি হয়েছে এখানে, একেবারে এই তো আই বেরিয়ে গেছে, এইচ ঢুকেছে, তবেই তো এটা হবে। হ্যালোজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন ঢুকেছে, মানে রিডিউসিং এজেন্ট দাও, যেটা ভালো লাগছে এটাই দিয়ে দাও, এটা এখানে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে? এটা একদম সিম্পল, কোনো অসুবিধা নেই। নেক্সট রিঅ্যাকশন দেখো দেখাচ্ছি, রিঅ্যারেঞ্জমেন্ট। সাবস্টিটিউশন শেখানো হয়ে গেল, এলিমিনেশন শেখানো হয়ে গেল, এবার রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি? কিচ্ছু যুক্ত হবে না, কিচ্ছু বেরোবেও না। ভালো করে ভাবো, এখান থেকে যে এটা হয়েছে কি যুক্ত হয়েছে বলো? কিচ্ছু নয়। কি বেরিয়েছে? কিছুই বেরোয়নি, শুধু সিএলটা এখানে ছিল, সে এখানে চলে এসছে। এইটার কেন মেকানিজম করাতে হবে জানো? এখানে ধরো আমি রিডাকশনের করালাম, আমি আর কিছু বললাম না। কেন বললাম না বলো? কারণ কি শিখলে? হ্যালোজেন বেরিয়ে হাইড্রোজেন ঢুকবে। যাই দিক না কেন, যেখানে হ্যালোজেন আছে খুঁজবে, হ্যালোজেন বের করে হাইড্রোজেন ঢুকিয়ে দেবে, এই তো হয়ে গেল, আর দরকার নেই তো। কিন্তু এখানে শুধু ওইটুকু বললে হবে না, কারণ এখানে এই তিনটে কারণ বলে তুমি সিএলটা এখানে আছে, তুমি এখানে দিচ্ছ। অন্য কম্পাউন্ড দিলে, কত বড় একটা কম্পাউন্ড দিয়ে সিএল এখানে আছে, তাতে যদি এলসিএল দিয়ে দেওয়া হয়, তাহলে হ্যালোজেনটা কোথায় যাবে? এখানে না, এইখান থেকে এখানে সরে এখানে গেল। অন্য জায়গায় হলে কোথায় সরবে, কেন সরবে, সেটা তো জানতে হবে পুরোটা। তার জন্য ডিটেল মেকানিজমটা লাগবে এখানে। ঠিক আছে? ভালো করে শোনো, এই কম্পাউন্ডটা আছে,
অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অষ্টক পূর্তি হয়নি, অক্টেট ফিল আপ হয়নি, তিনটে বন্ড মানে 6টা ইলেকট্রন, অক্টেট হয়নি, 8টার থেকে 2টো কম আছে, সেই জন্য লোন পেয়ার একে অ্যাটাক করে। একে অ্যাটাক করেছে মানে কি, এ দিয়ে দিয়েছে মানে সিএল এর মাথায় হবে প্লাস, এ নিয়েছে মানে এর মাথায় হবে মাইনাস। আবার এর মাথায় প্লাস হওয়ার জন্য এই বন্ডটা ভেঙে নিউট্রাল হয়ে যেতে চাইবে, তাহলে এ হয়ে যাবে নিউট্রাল, আর এ যেহেতু ছেড়ে দিচ্ছে তাহলে এর মাথায় হবে প্লাস, তাহলে এই ক্যাটায়নটা তৈরি হলো। কিন্তু এই ক্যাটায়নটা দেখো রেজোন্যান্স তো হবে না, ডবল বন্ড যেহেতু নেই। আলফা হাইড্রোজেন দেখো, প্লাস যে কার্বনে আছে তার পাশের কার্বন আলফা হাইড্রোজেন কটা আছে, দুটো আলফা হাইড্রোজেন থাকলে না অতটা বেশি স্টেবল হয় না, অতটা স্টেবল নয়। তাহলে ও চেষ্টা করবে আরো বেশি স্টেবল কি করে তৈরি করতে পারি ক্যাটায়ন। সেই জন্য এইটাকেই দেখো এখানে এঁকেছি। এই প্লাসটা যে কার্বনে আছে তার পাশের কার্বনে দেখো এইচ আছে মিথাইল আছে। কি হয়, এই এইচ গুলো বা মিথাইল গুলো আস্তে আস্তে প্লাসে শিফট হয়ে গিয়ে চেষ্টা করে মোস্ট স্টেবল ক্যাটায়ন তৈরি করার। সাপোজ ধরো এই এইচটা শিফট হয়েছে, এইটা শিফট মানে কি, এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এইচ মাইনাস CH2 প্লাস হলে CH3 হয়ে গেল, আর এখানে C প্লাস হয়ে গেল, মানে এইটা তৈরি করে গেল CH3 CH প্লাস CH3। ভালো করে দেখো এই ক্যাটায়নটা প্লাসটা যে কার্বন আছে তার পাশের কার্বন আলফা কার্বন হাইড্রোজেন কটা, 6টা। দেখো অনেকটা স্টেবিলিটি পেয়ে গেল। আরেকটা অন্যভাবে দেখি, এখানে যেমন এই শিফট করেছো, মিথাইল শিফট করে দেখা যায়, দেখি এটা এখানে মিথাইল শিফট করা হয়েছে, মানে এই বন্ডটা ভেঙে গিয়ে এটা মাইনাস এটা প্লাস, এই মাইনাসটা এখানে সাথে জুড়ে গেল, এখানে প্লাসটা থেকে গেল। এখানে আবার দেখো আলফা হাইড্রোজেন দুটো, অতটা স্টেবিলিটি আসছে না, তার মানে এইচটা শিফট হলে বেশি স্টেবিলিটি পাচ্ছে, তার মানে এইটাই মোস্ট স্টেবল ক্যাটায়ন তৈরি হচ্ছে। সেই জন্য এই ক্যাটায়নে কি হবে, এখানে যে এইটা বেরিয়ে গিয়েছিল সেখান থেকে Cl মাইনাসটা আবার বেরিয়ে এখানে জুড়ে যাবে, তার মানে CH3 CHCl CH3 মানে এটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে ক্যাটায়ন যেটা একটা তৈরি হয় সে অতটা স্টেবল নয় বলে হাইড্রোজেন বা মিথাইল যা আছে শিফট হয়ে গিয়ে যে নতুন ক্যাটায়ন হয় যার স্টেবিলিটি বেশি, সেখানে ওই সিএলটা জুড়ে গিয়ে সেটা প্রোডাক্ট হবে। এইভাবে তোমাকে ভাবতে হবে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে, রিঅ্যাকশন উইথ মেটাল, ধাতুর সাথে বিক্রিয়া। দেখো ধাতু মানে এখানে দুটো তোমাদের সিলেবাস আছে, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম দিয়ে, সব এখানে সলভেন্ট ইউজ করা হয়, ড্রাই ইথা, শুষ্ক ইথা। তো RX এ Mg দিয়েছো, দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন নাম্বার 12 282, লাস্ট সেল ইলেকট্রন কটা, দুটো। আর RX বন্ডটা যদি ভাঙে R.X ডট, তাহলে ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রন X কে নেবে, একটা ইলেকট্রন R কে নেবে, তাহলে হয়ে গেল RMgX। দ্যাট ইজ গ্রিগনার্ড রিএজেন্ট, একে গ্রিগনার্ড রিএজেন্ট বলে। শুধু তাই নয়, এখানে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে মেটালের সাথে আর আছে মানে এর মধ্যে কার্বন আছে, কার্বনের সঙ্গে ডাইরেক্ট মেটালের বন্ড আছে বলে এই কম্পাউন্ডকে বলে অর্গানোমেটালিক কম্পাউন্ড বা জৈব ধাতব যৌগ বলে। ঠিক আছে, তো সোডিয়াম দিলে আবার দেখো সোডিয়ামের 11টা ইলেকট্রন মানে 2 8 1, শেষ কক্ষে একটা ইলেকট্রন। RX বন্ডটা ভাঙলে R.X ডট হলো। এখানে যেমন দুটো ইলেকট্রন ছিল বলে একটা X কে নিচ্ছিল আর একটা R কে নিচ্ছিল, একটা ইলেকট্রন মানে X কে নেবে, তাহলে R ডট তো পড়ে থাকছে। এরকম অনেক RX ভাঙবে, R.X ডট R.X ডট R.X ডট, সব X ডট গুলোকে এনে নিয়ে চলে যাবে, NX হয়ে যাবে, আর R ডট গুলো যে পড়ে আছে একটা R ডট আর একটা R ডট কে ধরে নিয়ে R হবে, আবার একটা R ডট আর একটা R ডট কে ধরে নিয়ে R হবে, এই জন্য এখানে প্রোডাক্ট R, মানে NX কে নিয়ে NX হয়ে যাচ্ছে কিন্তু R টা তো পড়ে থাকছে। আর একটা RX ভেঙে যে আরেকটা R হবে, সেই R এর সঙ্গে আরেকটা R জুড়ে গিয়ে R হচ্ছে, তাই জন্য এখানে প্রোডাক্ট আলাদা, এখানে প্রোডাক্ট আলাদা। তাহলে দেখো RX এ এনে দিলে R হচ্ছে, বেনজিন X এ এনে দিলে বেনজিন হবে, আবার বেনজিন X এর সঙ্গে RX দিলে 3 ধরনের প্রোডাক্ট হতে পারে। বেনজিনের সাথে R জুড়ে গিয়ে বেনজিন R হতে পারে, এরা নিজেরা দুখানে জুড়তে পারে মানে বেনজিন হতে পারে, এরা নিজেরা দুখানে জুড়তে পারে মানে R হতে পারে। অবশ্যই এটা মেজর প্রোডাক্ট, ক্রসটা মেজর হয়, নিজেদের মধ্যে হলে এটা, এদের নিজেদের মধ্যে হলে এটা, এর সাথে এর হলে এইটা, ক্রসটা মেজর হয়। তো এই রিঅ্যাকশনের নাম উর্জ, এর নাম ফিটিক, এর নাম উর্জ ফিটিক রিঅ্যাকশন। ঠিক আছে, এইবার একটা জিনিস ভাবো, তোমাকে ধরো এইটা তৈরি করতে দিয়েছে, দেখতেই পাচ্ছ উর্জ রিঅ্যাকশন আর হচ্ছে, তাহলে আর তৈরি হচ্ছে মানে RX টা কোনটা নেবে, এটা মধ্যে হাফ করে দাও, এটা মানে RX নেবে তুমি এখানে CH3R। এবার দেখো এইটা দিয়েছে, যেটা এইটা যেমন দুভাগে ভাগ করে দেখো দুদিকেই সেম হচ্ছে, ওই জন্য CH3R নিয়েছো, কিন্তু এখানে যেভাবেই ভাঙো না কেন দুদিকে কি সেম হবে, তুমি যদি এখান থেকে হাফ করো এইটার এটা আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু RX টা দু ধরনের নিতে হবে, এই দিকের সাথে CH3I নিতে হবে, এই দিকে আবার একটা আলাদা মানে CH3 CH2I নিতে হবে। কারণ এখানে দুদিকে সেম বলে CH3I নিচ্ছ মানে তো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দুদিকে সেম নয় বলে আলাদা আলাদা দুখানা নিতে হচ্ছে, আর আলাদা আলাদা দুখানা নিলে তখন শুধু এই প্রোডাক্টটা পাবে না, এর সাথে এ জুড়ে যাচ্ছে বলে তুমি এই প্রোডাক্টটা পাচ্ছ, আবার এর সাথে আবার এই মলিকিউলের এইটা জুড়লে CH3 পাবে, আবার এর সাথে আবার এইটা জুড়লে CH3 পাবে, মানে 3 ধরনের প্রোডাক্ট পাবে। ওই জন্য যাদের মানে এটা সিমেট্রিক্যাল অ্যালকেন, এটা আনসিমেট্রিক্যাল, বিজোড় সংখ্যক কার্বন আছে। সিমেট্রিক্যাল অ্যালকেন হলে এক ধরনের কম্পাউন্ড নিচ্ছ বলে এটাই মেজর একটাই প্রোডাক্ট পাচ্ছ, কিন্তু আনসিমেট্রিক্যাল হলে 2 ধরনের কম্পাউন্ড নিয়ে করছো বলে 3 ধরনের প্রোডাক্ট পাবে, এটা ছাড়াও আরো দুটো এক্সট্রা প্রোডাক্ট তৈরি হচ্ছে, মিক্সচার অফ প্রোডাক্ট। ওই জন্য উর্জ রিঅ্যাকশন ঠিক সুইটেবল প্রসেস নয়,
for preparation of odd number of carbon of alkane or unsymmetrical alkane. Unsymmetrical alkane বা odd number কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করার জন্য এটা সুইটেবল প্রসেস নয়, ঠিক আছে। আর উদ্ভিদক্রিয়াতে মিথেন তৈরি করা যাবেই না। তো ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেন একটা কথা বলি, শুনে নাও। মলিকুলার ওয়েট মানে আণবিক গুরুত্ব, সাইজ মানে আকার, সারফেস এরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এগুলো যদি বাড়ে, অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, তত বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কিন্তু বাড়বে। সাপোজ তোমাকে যদি একটা কোশ্চেন দিই, মিথাইল ফ্লোরাইড নিয়েছো, মিথাইল ক্লোরাইড নিয়েছো, কার বয়েলিং পয়েন্ট বেশি? বলো কার মলিকুলার ওয়েট বেশি? অবশ্যই ক্লোরিন থাকলে, অবশ্যই সাইজ এর বড়, সারফেস এরিয়া এর বেশি, তাহলে বয়েলিং পয়েন্ট বেশি, বয়েলিং পয়েন্ট কম। আবার ধরো তুমি এখানেও যে কটা কার্বন আছে, এখানেও সে কটা কার্বন আছে, এখানে যে কটা হাইড্রোজেন, এখানেও সে কটা হাইড্রোজেন, কিন্তু দেখো এটা লম্বা, এটা দেখো গোল। লম্বা লম্বা টাচ করলে, লম্বা লম্বা কাছাকাছি রাখলে দেখো অনেকটা সারফেস এরিয়া জুড়ে টাচ করে থাকে, কিন্তু দুটো গোল গোল টাচ করে রাখলে কম এরিয়া জুড়ে টাচ করে থাকে। তাহলে কোনটা সারফেস এরিয়া বেশি? লম্বা, তাহলে স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কম, মানে বয়েলিং পয়েন্ট এর বেশি, এর বয়েলিং পয়েন্ট কম। সলিবিলিটি, হ্যালো অ্যালকেন কোনো সময় জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করে না, হাইড্রোজেন বন্ড করে না। ওই জন্য যে কোনো হ্যালো অ্যালকেন ওয়াটার ইনসলিবল, মানে জলের মধ্যে দ্রবীভূত হয় না। টোটাল হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন রিঅ্যাকশন কমপ্লিট। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেনের প্রপার্টিজ কমপ্লিট। আমরা নেক্সট দিন হ্যালো অ্যারিন স্পেশালিটি রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব একদম। এবারে কিন্তু মিডিল থেকে বেরিয়ে গিয়ে শেষের পথে যাচ্ছি। দেখো অর্গানিক শেষের পথে, অর্গানিক কিন্তু দুটো চ্যাপ্টারই আছে, ভালো করে ভাবো। এইচএসে থার্ড সেমিস্টারে এইচএসে দুটো চ্যাপ্টার, তার মধ্যে এই চ্যাপ্টারটা কিন্তু শেষের পথে চলে যাচ্ছে, আর একটাই অর্গানিক চ্যাপ্টার আছে। একটু দম নিয়ে করে ফেললে একদম কোনো চাপ নেই, ঠিক আছে। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।